শেয়ার স্ক্রিনে আমাদের যে কোর্স আউটলাইন ছিল, আচ্ছা আমরা উইক 1-2 তে আছি এখন। তো আমরা রিভিউ টপিকস এর মধ্যে জিঙ্ক ব্লেন্ড স্ট্রাকচার নিয়ে একটু রিভিউ করেছি, ব্যান্ড গ্যাপ, ডেনসিটি অফ ক্যারিয়ার্স, এগুলো নিয়ে ডিসকাস পুরোপুরি হয় না এখনো শেষ। আর একটা হচ্ছে ক্যারিয়ার ট্রান্সপোর্ট ফেনোমেনা, এটাও পুরোপুরি শেষ হয় নাই ধরা। মানে আমি বলছি যে তোমাদের জেনারেশন, রিকম্বিনেশন, ড্রিফট, ডিফিউশন, এগুলো হচ্ছে ট্রান্সপোর্ট ফেনোমেনা। আজকে যেটা শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন এরিয়াস অফ কম্পাউন্ড সেমিকন্ডাক্টর ডিভাইসেস এবং কম্পাউন্ড সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস, এগুলো নিয়ে লেকচার 4 আজকে আমরা ডিসকাস করব। তারপরে একটু আগাই নিয়ে তারপরে 5-এ হয়তো যে ব্যান্ড গ্যাপ, ডেনসিটি অফ ক্যারিয়ার্স, এগুলো একটু ডিসকাস করব। এবং লেকচার নাম্বার 6-এ হয়তো ওই যে ডিভাইস মডেলিং নিয়ে, এটা হচ্ছে আমাদের টার্গেট 4, 5, 6, একটু এলোমেলো করে 4টা অ্যাপ্লিকেশনটা আগে যাচ্ছে। আচ্ছা, তো এখন আমরা যদি তোমাদের বইয়ে যাই, যে বইটা ফলো করছি তার মধ্যে তিওয়ারি ছিল, আর একটা হচ্ছে রাইটারের নাম হচ্ছে ব্রেনান, এটাও তোমাদের ক্লাসরুমে আপলোড করা হয়েছে। রাইটারের নাম হচ্ছে বইয়ের নাম হচ্ছে থিওরি অফ মডার্ন ইলেকট্রনিক সেমিকন্ডাক্টর ডিভাইসেস, কেভিন ব্রেনান এবং এপ্রিল ব্রাউন। তো এটার আমরা চ্যাপ্টার 1-এ অ্যাপ্লিকেশন টাইপের জিনিসপত্র আছে, ওখানে যাব। তার আগে ইন্ট্রোডাকশন ওরা কি বলছে, প্রিফেস তো দরকার নাই। চ্যাপ্টার 1 ওভারভিউ অফ সেমিকন্ডাক্টর ডিভাইস ফ্রেমস, এটা যে কোনো সাবজেক্টেই একটা খুব ইম্পর্টেন্ট ব্যাকগ্রাউন্ড। সেমিকন্ডাক্টর রিলেটেড যে কোনো টপিকসে ডিসকাস করতে গেলে এই জিনিসগুলা সবার জন্যই কমন। তো থার্ড মিলেনিয়াম মানে বুঝতেই পারছো যে 2000 থেকে 2999 সাল পর্যন্ত যে সময়টা, সেটাকেই বলতেছে থার্ড মিলেনিয়াম, coincides with that often used referred to as information age। এবং ইনফরমেশন এইজটা কমিউনিকেশন, তোমরা লং ডিস্টেন্স কমিউনিকেশন করতেছো পৃথিবীর মধ্যেই, ক্লাস নিচ্ছি যে এখন সেটা একটা লং ডিস্টেন্স কমিউনিকেশন হচ্ছে। তারপরে অন্য জায়গায় মানুষের সাথে তুমি কমিউনিকেট করতে পারতেছো, সবকিছুই ইনফরমেশন এইজে। এবং হাই ব্যান্ড ওয়াইড, হাই স্পিডের ডিমান্ড, এগুলো ফুলফিল করতে পারতেছো। কিন্তু পারতেছো কেন? কারণ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি খুব চমৎকার ডেভেলপমেন্ট দিয়ে এগুলোকে অ্যাকোমোডেট করতে পারতেছে। ডিভাইস পর্যায়ে এগুলো তৈরি করা যাচ্ছে যাতে সিগন্যালটা লং ডিস্টেন্স যেতে পারে এবং লং ডিস্টেন্সে সিগন্যাল প্রসেস করতে পারো। এবং সমস্ত ক্ষেত্রেই তোমার সেমিকন্ডাক্টরের কন্ট্রিবিউশন আছে। তো র্যাপিড এক্সচেঞ্জ অফ ইনফরমেশন ইন ইটস ভেরিয়াস ফরম্যাটস হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটিস অফ আওয়ার মডার্ন ওয়ার্ল্ড। আচ্ছা, তারপর তোমরা 3-2 তে শ্যাননস থিওরি মনে হয় দেখছো, আর্লি রিকগনিশন দ্যাট ইনফরমেশন ইন দ্য মোস্ট বেসিক ফর্ম ক্যান বি রিডিউসড ইন এ সিরিজ অফ বিটস। এখানে তো ডিজিটালের কনসেপ্ট আসছে, যেখান থেকে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশের কনসেপ্টে গেছে। তো সেই ডিজিটালের কনসেপ্টটা হচ্ছে যে কোনো সিগন্যালকে আমরা ডিজিটালে বিটে কনভার্ট করে পাঠাতে পারি। তাহলে শুধু কমিউনিকেশন, ইনফরমেশন এইজ এবং বিটে কনভার্ট করা, এবং বিটে কনভার্ট করার জন্য যা যা সার্কিট আছে সবখানেই তোমার ইলেকট্রনিক্স আছে, সেখানে সবখানেই সেমিকন্ডাক্টরের ব্যবহার আছে। এটা হলো বেসিক ব্যাকগ্রাউন্ড। আর এখানে একটা শব্দ ল আছে, মুরস ল, এটা তোমরা বিভিন্ন সাবজেক্টেই পাবা। যে 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 কোনো ইয়ে সার্কিট তোমার আস্তে আস্তে ছোট হচ্ছে, হ্যাঁ, মিলিমিটার টেকনোলজি, ন্যানোমিটার টেকনোলজি ইত্যাদি। তো এইটা কি হারে ছোট হবে তার একটা ল মিস্টার মুর দিয়ে গেছেন অনেক বছর আগে। তো সেটার প্রপাগেশন হচ্ছে এরকম। ডান বাম দিকে হচ্ছে ট্রানজিস্টর পার চিপ। চিপ কি আইসি চিপ, তোমরা জানো, তোমাদের বহু ইউজ করতেছো আইসি চিপ গুলা, তাই না? এরকম বিভিন্ন রকম পাটা আলা চিপ ইউজ করতেছো, সেই চিপ গুলা পার চিপের মধ্যে কতগুলো ট্রানজিস্টর থাকবে। ঠিক আছে, ট্রানজিস্টর কি এটাও তোমরা এই যে মসফেট বেস ট্রানজিস্টর, বিজেটি বেস ট্রানজিস্টর পড়ছো, তারপর মসফেট বেস ট্রানজিস্টর গুলো পড়ছো। এখানে অক্সাইড লেয়ার থাকে, সাবস্ট্রেট থাকে, সোর্স থাকে, ড্রেন থাকে, চ্যানেল থাকে ইত্যাদি। এই ধরনের ট্রানজিস্টর যেগুলো আছে, কতগুলা ট্রানজিস্টর এই প্রত্যেকটা আইসির মধ্যে থাকবে,
সেটা একটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশনে লিখেছে। সেটা 1970 থেকে 2010 পর্যন্ত প্রেডিকশনটা এই বইতে আছে। 1970-এ তোমরা তো 3-2 তে পড়ছো, 8086 বোধহয় পড়ছো। তো 80286 আসছে আরো পরে, 386 আসছে আরো পরে। তো তখন 70 সালের দিকে এগুলো ছিল না। তো তখন কনসেপ্টটা ছিল 10⁻³ ট্রানজিস্টর পার চিপ। মানে এই একটা চিপে 1000টা ট্রানজিস্টর থাকতে পারতো, ঠিক আছে। তো তারপরে 8086 আসলো, 286, 386, পেন্টিয়াম। তো পেন্টিয়াম আসলো 90 দশকে। তো 90 দশকে এটা হলো 10⁶, তার মানে এর সাথে 10⁻³ গুণ হবে আর কি, ঠিক আছে। তো এতগুলা, মানে এটা কি হলো 1000 ইন্টু 1000 হলো। এখানে ছিল 1000টা, আরো 1000 গুণ বাড়লো ক্যাপাসিটি। তারপর এরকম প্রজেকশনটা হচ্ছে এই লাইন বরাবর প্রজেকশনটা হবে। তাহলে 2021 যদি এখানে কোথাও থাকে, সেখানে এরকম কোথাও 10⁻ টেরাবাইট কিছু হবে, 10⁹ আসলো সেকেন্ড, সরি 10⁻12 বা এরকম। এরকম বিভিন্ন রকম ইয়া থাকবে আইসির মধ্যে, কতটুকু থাকতে পারে সেটা। এটা হচ্ছে মুরস ল দিয়ে আসছে। তো আমাদের মুরস ল আজকের পয়েন্ট, মেইন পয়েন্ট না। আজকের মেইন পয়েন্ট হচ্ছে কম্পাউন্ড সেমিকন্ডাক্টর, হেটেরোজাংশন, এগুলোর অ্যাপ্লিকেশন এরিয়া। ইয়া কই, আর অ্যানোটেট বন্ধ করে কোন দিক দিয়ে, কি সমস্যা আমাদের মধ্যে যা হয়। পরের পেজে যাব না, নাইতে পাইছি। আচ্ছা, তো এই সমস্ত জিনিস হয়। তারপরে টু প্রমিনেন্ট টেকনিক্যাল ড্রাইভার্স অফ দ্য সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি। সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একটা হচ্ছে ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি অ্যান্ড মাইক্রোপ্রসেসর। তো মাইক্রোপ্রসেসর তো তোমরা 3-2 তে পড়েছো। ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি টেকনোলজি ডেভেলপড এট এ ফাস্টার পেস দেন মাইক্রোপ্রসেসর টেকনোলজি। কিন্তু লেট 1990s থেকে মাইক্রোপ্রসেসরস হ্যাভ বিকাম অ্যাট লিস্ট an equal partner to drums in driving semiconductor devices refinement. In many instances, microprocessor units has become the major driver of the semiconductor technology. There are different performance criteria for these two major product families. তাতে দুটো আলাদা ফ্যামিলি হিসেবে হচ্ছে ড্রাম ফ্যামিলি, মাইক্রোপ্রসেসর ফ্যামিলি। The major concerns for drums are cost and memory capacity. The usual metric applied to drum is half pitch, which is defined as essentially the separation between adjacent memory cells on the chip. দুটো সেলের মধ্যে মাঝখানে যে দূরত্ব। So consequently, minimization of the area of each memory cell to provide greater memory density is the primary development focus for drum. The cost and performance also drive microprocessor development, but the key parameter in this case are gate length and number of interconnect layers. ঠিক আছে, তো গেট লেংথ মানে তুমি যে এই যে এখানে থাকতেছে সোর্স, ড্রেন, উপরে অক্সাইডের উপরে এখানে একটা গেট থাকতেছে, ওই গেটের যে লেংথ, সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস বলতেছে। The maintenance of Moore's law requires that aggressive reduction in gate length as well as dam. তার মানে মুরস ল যেভাবে প্রেডিক্ট করছে ওইভাবে যেতে হলে তোমার গেট লেংথটা ছোট হইতে হবে দিনে 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 দিনে। আচ্ছা, এটা হলো তোমার এই পয়েন্টে যেটা আসছে। তারপর ফ্যাব্রিকেশন প্ল্যান কস্ট। তোমরা ওই সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে ফ্যাব্রিকেশন লাগবে। ফ্যাব্রিকেশনের বিভিন্ন স্টেপ গুলা নিয়ে আমরা রিভিউ করেছি, রিভিউ করা হয়েছে না গতদিন ফ্যাব্রিকেশন। না স্যার, স্টেপ গুলো স্যার এমনি রিভিউ করা হয় নাই স্যার। ফ্যাব্রিকেশনের স্টেপ গুলো একটা ভিডিও দেখানো হয়নি? না স্যার। আইসি ফ্যাব্রিকেশন না ভিডিও দেখালাম মনে হচ্ছে, দেখাইছি। দাঁড়াও তাহলে দেখি কোথায়। ভিডিও না দেখলে এখন তোমাদের কাছে দুটো বোরিং লাগবে। ফ্যাব্রিকেশনটা কোথায় ছিল? বিটেক্সি ফ্যাব্রিকেশন, দেখি এটা হইতে পারে। আমার মনে হয় দেখাইছি, ভুলে গেছে বলে। আচ্ছা, এটা যদি স্টপ শেয়ার না করলে হবে না, সাউন্ড আনতে হবে। কি আশ্চর্য,
This is Sal here, and I'm here with Ben. Is kind of positive terminal, and electrons are going to be attracted to এটা that. fabrication. Yeah, so this one go. right over here, eventually, especially, it might be able to be, it could be attracted. আচ্ছা এটা ফেব্রিকেশন না, আমি ফেব্রিকেশন আনতেছি দাঁড়াও। হুম Today, I want to provide an overview of IC fabrication. And I'm not going to show every step in the fabrication process. That would be much too difficult for a 10-minute or a 15-minute video. But I want to show you enough to take the mystery out of IC fabrication. So I'd like to fabricate an N-channel transistor. So let's start with a silicon wafer. And let's say that this is the surface of the wafer. And the wafer has a certain thickness that I'll show in this dimension. সিলিকন ম্যানুফ্যাকচারিং প্রসেসটা রিভিউ হয়েছিল ওয়েফারটা? ওয়েফার কিভাবে আসে এটা বলা হয়েছিল? না স্যার, ফ্যাব্রিকেশনে কিছুই বলেনি। না ফ্যাব্রিকেশন রিভিউ করি নাই, কিন্তু তোমাদের কি একটু জি স্যার এসএসডি তে কিছু ছিল। আমাদের আচ্ছা ঠিক আছে, তাহলে ওইটাও তাহলে আবার একটু। আমাদের ফেব্রিকেশন কোর্স ছিল স্যার, ওটার মধ্যে ছিল। না তোমার তো সবার তো ছিল না, তাই না? সবাই তো ফ্যাব্রিকেশন নেও না মানে। আচ্ছা তাহলে ওখানে ছিল, তাহলে আমি ফ্যাব্রিকেশন সিলিকন ম্যানুফ্যাকচারিং প্রসেসটা একটু দেখায় আসি, তাহলে ওনারটাতে যা সুবিধা হবে। SSD স্টেটমেন্ট মানে কান টানলে মাথা আছে, একটার পিছে একটা এভাবে চলতে হবে। এখানে তোমার ক্রিস্টাল প্রপার্টিজ, এখানে কি ফ্যাব্রিকেশন আছে? এটা তোমরা ইয়াতে পড়ছো স্টেটমেন্টে, এই 3.2 তে। তো প্রথমে হচ্ছে তোমার অক্সাইডটা স্টার্টিং এ তোমার দেখতে পাচ্ছো স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। প্রথমে তো সিলিকনটা অক্সাইড ফর্মে থাকে, তারপর কার্বনের সাথে রিঅ্যাকশন হয়ে মেটালার্জিক্যাল গ্রেডেড সিলিকন হয়। এগুলো হয়েছে না পড়ো না? জি স্যার। 3.2 হ্যাঁ। তো মেটালার্জিক গ্রেডেড এর সাথে তোমার অ্যালুমিনিয়াম আয়রন এগুলা থাকে। এগুলোকে দূর করার জন্য নেক্সট স্টেপে তোমার ওই ইয়ে করা হয়, ওই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন ঘটানো হয়, এবং এগুলো সাধারণত হাই টেম্পারেচারে হয়। তাহলে এরকম হাইড্রোক্লোরাইড হয় এবং তার সাথে সাথে আয়রন ওদেরও ক্লোরাইড হয়। তো ওটার থেকে তারপরে যে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করা হয়, আংশিক পাতন করে এই তিনটা আলাদা আলাদা টাওয়ার দিয়ে, একটা টাওয়ার দিয়ে হাইড্রোক্লোরাইড, একটা টাওয়ার দিয়ে আয়রন হাইড্রোক্লোরাইড, আর একটা টাওয়ার দিয়ে অ্যালুমিনিয়াম হাইড্রোক্লোরাইড বের করা হয়। তারপর সিলিকন হাইড্রোক্লোরাইড যেটা থাকতেছে তার সাথে হাইড্রোজেনের রিঅ্যাকশন ঘটানোর পরে আমরা যেটা পাই সেটা হচ্ছে সিলিকন পলিক্রিস্টালাইন সিলিকন, এবং ওই সিলিকনটাকে বলা হয় ইজিএস। আর প্রথমে অক্সাইড অবস্থায় যে পাই, তার পরের স্টেজে তোমার প্রথম রিঅ্যাকশন থেকে যে সিলিকনটা পাই সেটা হচ্ছে এমজিএস। তো এমজিএস সিলিকনটা ডিভাইসে যাওয়ার উপযুক্ত থাকে না, তারপর এটাকে এই যে আংশিক পাতন এবং তার আগের যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের রিঅ্যাকশন এটা ঘটে তারপরে সিলিকন হাইড্রোক্লোরাইড করে ইজিএস, হাইড্রোজেনের সাথে রিঅ্যাকশন ঘটিয়ে আলাদা সিলিকন পাই, দ্যাট ইজ ইজিএস। তো এই ইজিএসটা হচ্ছে পলিক্রিস্টালাইন। তো আমি কি ইয়াটা রিভিউ করছিলাম যে সিলিকন পলিক্রিস্টালাইনের পার্থক্য মনে আছে? রিভিউ করলে বলো, না তাড়াতাড়ি যাই। পার্থক্য কি? না স্যার রিভিউ করা হয়নি। আচ্ছা, সিঙ্গেল ক্রিস্টালে হয় কি অ্যাটমগুলো নির্দিষ্টভাবে পিরিয়ডিক্যালি সাজানো থাকে, তাই তো? জি স্যার। আর এই সেটা পলিক্রিস্টালাইনে কি বিভিন্ন রকম এই যে আলাদা আলাদা অ্যারেঞ্জমেন্ট একটা অংশের হ্যাঁ স্যার ডোমেইন থাকে। তো আমরা ইজিএস যেটা পাই সেটা হচ্ছে পলিক্রিস্টালাইন, তো সেটার থেকে আমার সিঙ্গেল ক্রিস্টাল দরকার। তো সেজন্য কি হয়, একটা চক্রালস্কি মেথডের ব্যবহার করা হয়। এটাও তোমরা চক্রালস্কি তো পড়ছো? জি স্যার পড়ছি। তাহলে চক্রালস্কি মেথডে এই তোমার এই ছবি কই এই যে এরকম একটা ওই ইয়া থাকে,
চেম্বার থাকে, কোয়ার্স চেম্বার। সে কোয়ার্স চেম্বারের মধ্যে সিড ক্রিস্টাল ঢুকায়, তারপর গরম অবস্থায় নিচে তোমার আসল এই যে ইজিএস টাকে গলিত অবস্থায় হাই টেম্পারেচার রাখা হয়। তারপর ওই সিড ক্রিস্টাল ঢোকানোর পর তার চারিদিকে আস্তে আস্তে ইয়েটা জড়ো হয়, জড়ো হয়ে সিঙ্গেল ক্রিস্টাল ফর্ম নেয়। তো সিঙ্গেল ক্রিস্টাল ফর্মে যে জিনিসটা পাই সেটাকে বলা হয় ইনগট। তাহলে প্রথমে ছিল অক্সাইড, অক্সাইড থেকে আসলো এমজিএস, এমজিএস থেকে হলো ইজিএস, ইজিএস থেকে হলো ইনগট। তারপর সেই ইনগটটাকে ওই সিলিন্ড্রিক্যাল অংশগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করা হয়, সেখানে মেকানিক্যাল গ্রাইন্ডিং ট্যান্ডিং এসব ইউজ করা হয়। করার পরে যেটা পাই সেটা হচ্ছে তোমার ওয়েফার। ঠিক আছে, তো সেই ওয়েফারটা যদি তোমার, এখন আমরা তো করতেছি কম্পাউন্ড সেমিকন্ডাক্টর, তো সেই ওয়েফারটা তোমার এলিমেন্টালও হতে পারে, আবার কম্পাউন্ডারও, মানে সিলিকন যেভাবে করছো ঠিক এই রিয়াকশন গুলো ফলো না করে অন্য কোনো প্রসেসের মাধ্যমে গ্যালিয়াম আর্সেনাইডেরও ওয়েফার তৈরি হতে পারে। তো যেটা তৈরি হলো সেইটা একদম তলায় থাকে এবং সে তলার জিনিসটাকে বলা হয় সাবস্ট্রেট। এবং সাবস্ট্রেটের উপরে, সাবস্ট্রেট যেটা থাকে, সাবস্ট্রেটের উপরে এটা হলো ওয়েফার, ওয়েফারের উপর একটা এপিটেক্সিয়াল লেয়ার তৈরি করা হয়। তো কাজে তোমাদের ক্লাসে সলিডে পড়ানো হয়েছিল যে এপিটেক্সিয়াল গ্রোথ, একটা থিন ফিল্মের এপিটেক্সিয়াল গ্রোথ তৈরি করা হয়। তো নিচে যেটা থাকে সেটা হচ্ছে সাবস্ট্রেট, আর একদম অক্সাইডটা হচ্ছে স্টার্টিং ম্যাটেরিয়াল। তারপরে এইখানে সাবস্ট্রেট থাকলো এবং সেই সাবস্ট্রেটটা হচ্ছে তোমার ওয়েফার। এই ওয়েফারের উপর এপিটেক্সিয়াল লেয়ার এনে বসানো হয় এবং সেটার মধ্যে দুজনের মধ্যে ল্যাটিস প্যারামিটারটা ম্যাচ করতে হবে, এটা হচ্ছে শর্ত। আচ্ছা, তো এই অবস্থায় যখন ওয়েফারটা পেলাম, ওয়েফারটা এরকম সিলিন্ড্রিক্যাল ছোট ছোট শেপ হয়। তারপর সেখানে ডোপিং টোপিং করা হয়। তো এই ডোপিং টোপিং করার ফলে এই, আমি যদি চ্যাপ্টার 5-এ যাই স্ট্রিটম্যানের, সেখানে আইসি ফ্যাব্রিকেশনের যে প্রসেস গুলা, এবং তোমরা যারা যারা কোর্স করছো তারা তো জানোই, এই যে প্রথমে হচ্ছে অক্সিডাইজ করা হয়, তারপর ফটো রেজিস্ট দেওয়া হয়, মাস্কিং করা হয়, তারপর সেই এটাকে রিমুভ করা হয়, এবং এই ধরনের প্রসেসগুলো বারবার কন্টিনিউ করতে থাকে। কন্টিনিউ করে তুমি ধরনের একটা ট্রানজিস্টর স্ট্রাকচার তৈরি করলা। তো এই ধরনের স্টেপ, এখানে 8টা স্টেপ দেওয়া হয়েছে। তো এখন আমি যে ভিডিওটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই এই ফ্যাব্রিকেশন রিলেটেড ভিডিও। তাহলে ওই আঙ্কেলের সাথে জয়েন করো। Now let's say that this is a P-type starting material. Now the first step is to grow a layer of silicon dioxide on the surface of this P-type wafer. So I'm going to show that in yellow. Now this is the silicon dioxide, which is the same as glass. So if I put an atmosphere of oxygen and I have silicon here, this oxygen can be combined with the silicon and create glass or silicon dioxide. So let me erase some of these. Now I can put a chemical layer on top of this glass called photoresist. So I'm going to show that in red. শুনতে পাচ্ছ শব্দটা ফটো রেজিস্ট? Uniform Yes, sir. layer of photoresist. And now I want to do a masking step. I want to expose this photoresist. This is a light sensitive material. So I want to place a masking layer above this photoresist. And this masking layer will have dark part in the layer, which I'm showing here. And then it will have a transparent part that's out here. And what I want to do is I want to shine light from the top and expose the photoresist. And where I have the masking layer, the light is blocked by the mask. মাস্কের কিছু জায়গা ফাঁকা থাকে, ওখান What দিয়ে লাইট ঢোকে। happens is that the photoresist becomes hard where the light hits it, and it remains soft
যেখানে লাইট আসলো ওই জায়গাগুলো হার্ড হচ্ছে। where the light is blocked. So now I can remove the light. I can remove my mask. And where it's hard, the photoresist will remain, and I can attack this resist with a chemical that will remove this soft region of the photoresist ফটোরেজিস্টকে আক্রমণ করা হলো where কেমিক্যাল the দিয়ে light এবং was blocked. So let's remove সরানো that. হলো। And now শুধু I হার্ডটা can, থাকলো। before I do that, let me just highlight this. Whoops, wrong color. Let me undo that. Let me highlight this glass region. This is silicon dioxide or glass. So what I can do now is I can put a chemical in here that will etch this glass away. তারপর আবার কেমিক্যাল দিয়ে গ্লাসটাকে সরানো হবে। So I'm going to etch away this region here. I'm going to chemically remove that. This region is going to form the region that's going to house my N-channel transistor. So let's remove the photoresist. I don't need that anymore. It has done its job. এটা এখন আবার সরানো হলো। So we remove this photoresist. এখন অক্সাইডটা থাকলো আর মাঝখানে ফাঁকা থাকলো। And now I'm left with this glass layer in this region where my transistor is going to exist. So now what I want to do is grow a very thin layer of glass over the surface. So I'm going to grow a very thin layer and grow a very thin layer in this region above the silicon. আগে মোটা ছিল এখন চিকন একটা লেয়ার দেব। And of course a very thin layer over the entire surface here. পুরো এলাকায় So যেখানে now হার্ড। what I want to do is I want to deposit a layer of polysilicon. And I'm going to show that in green. I'm going to deposit a layer over the surface of this wafer. পলিসিলিকন মানে পলিক্রিস্টালাইন। And I'm going to do another masking step. আবার মাস্কিং First, করবে। ঠিকঠাক let's- মাস্কিং যেভাবে করছে আবার উপরে দিবে, Let me just দিয়ে তার ফাঁকা জায়গা দিয়ে আলো দিবে। highlight this layer a little bit. So this is polysilicon, which is a একবার resistive মাস্ক দেওয়া হয়েছিল তোমার ইয়ের material. সময় ফটোরেজিস্ট দিয়ে। So let's do another masking step. I'm going to put a mask with a dark region. Let me change colors here. There's going to be a dark region in this mask here. And the other region is transparent. So again, I'm going to put well, before I put that mask, there's a step I left out. I need to put a layer of photoresist. মাস্কিং down করার আগে here. সবসময় ফটোরেজিস্ট দিতে হয়, So let me draw that in. দিয়ে মাস্কিং এর যে এলাকাটাতে বাধা And পায় then না সেখান after I দিয়ে ঢুকে deposit পড়ে the লালো, photoresist, এখানে ঢুকবে I না, put ওদিক my দিয়ে ঢুকবে। mask down, shown in white, and I'm going to shine light and expose this photoresist. So where I have the mask layer, the light is blocked. And the photoresist has two different regions. It has a region under this mask. It's going to ওই আগের ঘটনাই be this region here. And I'm going to use a kind of photoresist where this part remains hard. And when the light hits the other part, it becomes soft. অপোজিট। And now I'm going to remove, কেমিক্যালটা let's remove our light, our mask. And let's chemically remove
this part of the photoresist that's soft, and this part over here. Okay, now I have a region that's shielded. This photoresist is shielded. So now I can provide a chemical. Let me change my pen here. I can provide a chemical that will etch this polysilicon layer, this green layer, and remove this part. হার্ডটাকে That's আগের বারও রাখছে protected by this hardened photoresist. So let's remove, I'm going to chemically remove এটা আমি লিংক দিয়ে দিব or তোমাদের etch away this green polysilicon layer. এখন বুঝতেই পারতেছো আবার হার্ড পার্টটাকে সরানোর চিন্তা ভাবনা And I don't need the photoresist anymore, so we can, let's remove our photoresist. Now let's do another fabrication step. Let's change pens here. Now let's say that I want to shoot in, I want to implant by shooting in N-type material অরিজিনাল সাবস্ট্রেটটা ছিল পি এখন উনি এন দিবেন over N the type shoot surface করবেন। of this wafer. And this thick glass region will block the N-type. So the N-type will be blocked by this glass, and it will be blocked by this green polysilicon. So my N material will form the NMOS transistor source and ওগুলা drain ইনসুলেটর region. টাইপের অক্সাইড বলে ওরা এন টাইপ ঢুকতে দিবে না আর বাকিটা ঢুকবে। And notice that the এটাই তোমার source source and আর drain region, তৈরি let me করবে। highlight it. This N-type silicon is actually put in after the gate is formed. And the reason that is done is the gate forms a self-aligning process. Let me erase our implant here. এগুলা কিন্তু এই যে কমলা দিয়ে এন টাইপ বুঝাইছে আগের বার কিন্তু তোমার লাইট ইনপুট দেওয়া হচ্ছিল So the beauty is that if my gate mask or my polysilicon mask is misaligned a little bit, when I put in the source and drain region, the source and drain are this channel region underneath the gate is aligned perfectly with the gate. If the gate were to be misaligned a little bit, the source and drain region under the gate would be aligned perfectly because they align to the gate. It's a self-aligned process. So let's label things. This is an N-type region. This is an N-type region. And this is my gate. And the voltage on this gate controls what happens in the channel region below the gate. তোমার এসএসডি তে So পড়ছে let's গেটে ভোল্টেজ দিলে continue. অপোজিট Let ভোল্টেজ me হয় erase some of induced my হয় marks here. অপোজিট চার্জ ইনডিউসড হয় তার ফলে এখানে চ্যানেলটা তৈরি হবে আর কি Let's একটা erase threshold these voltage cross arrows in করবে। the channel region. And I'm not going to show all the masking steps, এরকম প্রচুর স্টেপ but আছে just to আমি এটা এখন বন্ধ করছি show you what we can do next is we can আরেকটা ফাইল আছে ওটা দেখাই ওটা হচ্ছে নিচেরটা মানে ফিলিপস কোম্পানির ওটা তোকে দেখাইছিলাম কিনা আমার মনে নেই What we, for the sake of convenience, call a chip
is officially called an IC, the abbreviation for integrated circuit. A chip is like a city with no people but bursting with activity. A chip is packed with industrial buildings, control centers in the form of components such as transistors and resistors, which together form one huge network. The chip's infrastructure carries vast amounts of fast traffic along roads and communication networks. The building blocks in chips are not only becoming ever smaller, but our designers are also making the chips cleverer all the time, so as to create new possibilities continuously. This makes the equipment controlled by these chips better, safer, easier to operate, more energy efficient, and friendlier to the environment. Let's stride in 7 league boots through the ingenious process by means of which products such as chips are produced at Silicon Foundation. We'll explain aspects such as the most important steps in the production of ICs, and to make this easier to understand, we'll begin with a series of animations. A chip is an extremely small silicon plate, ranging from a couple to several dozen square millimeters in size. This tiny silicon plate is then filled up with a great number, sometimes millions, of microelements such as transistors, diodes or resistors, which together form an integrated circuit, the IC. We make a large number of chips all at once on a round silicon disc called a wafer or slice. First of all, we create a new layer of silicon on the slice, 1/100th of a millimeter thick. We then oxidize this silicon layer in an oven, so that an even thinner insulating layer is created on top of it. We then apply a coat of light-sensitive lacquer. We expose the lacquer through a kind of photographic negative, so that the lacquer dissolves in certain places. Then, in the places where there is no more lacquer, we shoot atoms with great accuracy through the oxidized layer into the silicon. The layer of lacquer is then no longer required and is therefore removed from the slice. We then ensure that the atoms penetrate a little deeper into the silicon by a few thousandths of a millimeter. A new silicon layer is applied over the oxide layer. And once again, a layer of lacquer is applied, exposed, and developed. The silicon which is uncovered by this process is then etched away. Another series of treatments involving lacquering, exposure, bombardment with atoms which penetrate the silicon, new oxide layers, etc. is performed until the whole pattern is complete in all its layers. Some 300 to 400 process steps are required, along with 15 to 20 different masks with microscopically small patterns. 10 এর উপর মাস্ক লাগে এবং 300-400 process step লাগে. The final step in the process is the connection of the various, almost invisible, tiny elements in the silicon. This is how we make an electronic circuit, an IC or chip. Naturally, we have a particularly good relationship with our suppliers, as they too play a part in determining the final quality of our products. Silicon is made from ordinary quartz sand, and rods of silicon are then created, or drawn, at extremely high temperatures. Seed crystal situation.
Thin slices are then sawn off these rods with great accuracy. The ICs will be produced on these slices of silicon, for which purpose the slices will undergo 300 to 400 processes. The first step in the production process is as follows. In this special oven, the slices are covered by a new thin layer of very pure silicon, into which the transistors and other components can be built. The slices with a new layer of silicon are placed in other boxes, where the silicon is allowed to oxidize. This insulating oxide layer can be removed at a later stage when necessary. These are known as the yellow rooms. Here, extremely intelligent, fully automated machines are used to apply the light-sensitive layer of lacquer to the oxide on the slices and to expose the slices. Yellow light is used in these rooms, as the lacquer is not sensitive to this. The patterns on the masks, a kind of photographic negative, are of course designed by our own development engineers. সার্কিট অনুযায়ী এটা করা হয়। The templates themselves are made by other specialists. It goes without saying that we also cooperate very closely with these suppliers and equipment manufacturers. In these so-called implanters, specific atoms can be shot into the unprotected areas of the silicon to give them a positive or negative conductivity. ডোপিং করা হয়। This is done incredibly accurately. For example, 1 atom in 100,000 silicon atoms. One of the next steps in the process is etching, removing material locally from the slices with great accuracy. This department uses an automatically controlled process involving acids and caustics. Another technique used is dry etching with an etching gas. This picture gives an impression of the technology involved in this dry etching. All of the process steps we've seen, and many, many more, are repeated until the product has been fully assembled. This is what the smallest parts look like through a special electron microscope. Sometimes, the chip designers use a technique in which the chip is sawn through, so you can even look inside. The last step in the process involves making connections between the various elements in the silicon. These are so tiny that a minuscule vacuum-deposited layer of aluminium is required to make them. The innumerable processes, which take approximately 3 weeks to complete, are concluded by an initial visual inspection. Each chip is checked for a number of essential functions. After testing, chips which do not comply with the specifications are marked with an ink dot, so they'll no longer be used. Once they've been tested, the chips are ready for assembly. First of all, the slices are laid on a layer of adhesive film and then almost sawn through in 2 directions by a special, amazingly accurate sawing machine, so that the chips are almost separated.
The slices are then carefully packaged and sent to the assembly আচ্ছা, এটা নিয়ে আর ইয়ে করতে চাচ্ছি না। আরেকটা জিনিস ছিল এপিটেক্সিয়াল লেয়ার ফরমেশন, ওইটারও একটা ভিডিও আছে, এটা আজকে ভিডিও দিয়ে চালাইতে হবে মনে হচ্ছে। To this awesome course on theory and technology of semiconductors, starting materials, wafers, and doping. Whereas in this lecture, we are going to discuss about epitaxial growth. So first of all, we need to understand that what is the meaning of epitaxial growth. Before moving towards epitaxial growth, let's revise what we learned in the previous class so that we can connect it with the present class. Okay. So in the previous class, we were discussing about the bulk crystal growth cycle. We discussed that our starting material is silicon dioxide. Then from that silicon dioxide, we get our ingots. And from those ingots, we create wafers. Now those wafers will act as a seed for us, and on those wafers, we will grow some layers. And we will call those layers as epitaxial layers. Whenever we are talking about semiconductor device fabrication, we can classify all the concepts among these four categories. The first category is deposition, the second category is removal, the third category is patterning, and the fourth category is doping. Basically, in this lecture, we will study about deposition or the epitaxial growth on that seed. Okay, whereas the removal means the etching. Soon, when we will study about those printed circuit boards which we will make, then we will study that how কিছু বলছিলা? is the meaning of etching. স্যার অ্যাটেন্ডেন্সের কথাটা বলছিলাম। Whenever you see a এখনই শেষ করছি দাও। Okay, sir. pattern, এখানে একটা this lecture we are going to see a layer growth which we created in the last lecture, that is represented with purple color. এটা একটু দেখেন। হ্যাঁ, Which we created in the last lecture, that is represented with purple color. Whereas these dots, these colorful dots, are the epitaxial layers which we are growing on this substrate. The term epitaxy comes from a Greek root where epi means above, whereas taxis means an ordered manner. So whenever we are talking about epitaxial growth, it means above something, and that too in an ordered manner, in a sophisticated manner. Okay. So now we are going to study about the types of epitaxial layers or epitaxial films. The first one is এই যে এই এপিটেক্সিয়াল গ্রোথের এই চারটা স্টেজের মধ্যে তুমি এখন যে সাবজেক্টে আসো, অর্থাৎ হেটেরো জাংশন কম্পাউন্ড সেমিকন্ডাক্টর, সেটা হচ্ছে দ্বিতীয় স্টেপটা। এখানে 4 ধরনের অপশন বলা হয়েছে। তোমার আসলে কি হবে, মূল নিচে হচ্ছে সাবস্ট্রেট, উপরে হলো এপিটেক্সিয়াল লেয়ার। এখন দুজনে যদি একই ম্যাটেরিয়ালের হয় এবং একই টাইপের হয়, তাহলে দ্যাট ইজ হোমো এপিটেক্সি। আর হেটেরো এপিটেক্সি হচ্ছে দুজন যদি ভিন্ন ম্যাটেরিয়ালের হয়, একটা গ্যালিয়াম আর্সেনাইড আর একটা অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড, দ্যাট ইজ হেটেরো এপিটেক্সি। আরেকটা হচ্ছে সিউডো হোমো এপিটেক্সি, সেটা হচ্ছে দুটো একই ম্যাটেরিয়ালের কিন্তু টাইপ ভিন্ন, পি টাইপ এন টাইপ এ ধরনের জিনিস দিয়ে তৈরি করা, সেটা হচ্ছে সিউডো হোমো এপিটেক্সি। আর সিউডো হেটেরো এপিটেক্সি, যেটা দুইটা টাইপও ভিন্ন, ম্যাটেরিয়ালও ভিন্ন। এই জিনিসটার জন্য এটা ভিডিওটা দেখালাম। আর রোল কলটা আমি করে নিচ্ছি। অ্যাপ্লিকেশনসটা কালকে ধরতে হবে, আজকে ফেব্রিকেশন জিনিসটা টাচ করতে হলো। তোমরা হচ্ছে 62 না? না না, তোমরা তো দাঁড়াও, রোল নাম্বার 1। Yes, sir. 13, Yes, sir. 71, Yes, sir. 72, 72, Yes, sir. Yes, sir. 79, Yes, sir. 80, 81, Yes, sir. 83, Yes, sir. 87, Yes, sir. 100, Yes, sir. 129, Yes, sir. 152, Present, sir. 163, Yes, sir. 64, Present, sir. ফাহাদ সাইফ, 123, ফাহাদ সাইফ। ঠিক আছে, থ্যাংক ইউ। কালকে ইনশাল্লাহ এই স্যার বলো। কিছু কোশ্চেন ছিল স্যার। কোশ্চেন ছিল, ক্লাস আছে? না স্যার, ক্লাস নেই। ক্লাস নেই, তাহলে আমি কালকের ক্লাসটা শুরু করে দিয়ে ফেলি। না স্যার, আমার ক্লাস নেই, এরপরে আর কি স্যার।
আচ্ছা বলো কোশ্চেন কি বলো। স্যার এই স্যার ক্রনিক মিনি মডেলে স্যার ওই যে স্যার রিসিপ্রোকাল ল্যাটিসের কিছু কোশ্চেন ছিল লাস্ট ক্লাসের আর কি। ক্রনিক পেনি মডেলটা আবার কালকে যখন থিওরি পড়ে তখন তারপরে করো প্রশ্ন। এখন আজকে যেটা পড়লাম এটার সাথে একটু ভিন্ন হয়ে যাচ্ছে। তো ক্রনিক পেনিতে কি আবার ওই নিম্যানের বই বের করতে হবে এখন? না স্যার মানে আমার সাথে মানে রিসিপ্রোকাল ল্যাটিসের উপর স্যার একটা কোশ্চেন ছিল আজকে বিলয়ঞ্জনের উপর। হ্যাঁ বলো রেসিপ্রোকাল ল্যাটিসের কি প্রশ্নটা বলো। স্যার রেসিপ্রোকাল ল্যাটিসে স্যার আমরা যে ভেক্টরগুলো নিয়েছিলাম স্যার ওই যে b1 b2 b3 স্যার। হ্যাঁ 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 স্যার তো ওগুলার স্যার স্কেলার ভ্যালু ধরে আমরা যে ভ্যালুটা পেয়েছিলাম স্যার 2π/a। হ্যাঁ 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 প্রত্যেকটা স্যার সেম আসে। তো স্যার আমরা ওইটা সেম আসে যখন আমরা কিউবিক স্ট্রাকচার ধরি। জি স্যার। কিন্তু যদি কিউবিক না ধরি টেট্রাগোনাল ধরি তাহলে ভিন্ন হবে। ভিন্ন আসবে জি স্যার। স্যার আর আমরা স্যার ক্রনিক মিনি মডেল স্যার যে লাস্ট স্যার ইয়াটা দেখছিলাম যে বিলয়ঞ্জনে একবার কনভার্ট করে নিয়ে আসে সবগুলাকে আর কি বাইরে থেকে রিডিউসড বিলয়ঞ্জন। জি স্যার। তো ওখানে স্যার আমরা রেঞ্জটা দেখছি -π/a থেকে +π/a পর্যন্ত। ওইটাই আর কি, ওইটাকে দুই ভাগ করে দেখাইছে দুই পাশে একটা মানে মাঝখানের পয়েন্টটাকে ধরে π/a -π/a থেকে π/a যোগ করলে তো 2π/a হবে তাই না, এটাই আর কি। এবং ক্রনিক পেনি তারপরে তোমরা যখন আমি ওই যে নেক্সট ক্লাসে অ্যাপ্লিকেশনের পরের ফেজে কিন্তু আমি ওই যে ক্যারিয়ার কনসেন্ট্রেশন বের করছিলাম না, এন নট বের করার আগে একটা ডেনসিটি অফ স্টেটস বের করার একটা ইয়ে ছিল না নিম্যানে, মনে আছে? ওই যে জি বের করে যে জিসি জি, ওখানে ডেনসিটি অফ স্টেটস বের করার সময় তোমার একটা ছোট্ট কোয়ান্টাম স্টেজ ধরে যেটা ভলিউম ধরা হয় π/a, যের মধ্যে একটা ইলেকট্রন থাকতে পারে কনফাইন, মনে আছে? ওই জিনিসটা হয়তো তাহলে একটু রিপিট করবো তখন তাহলে ওটা মনে হয়। স্যার আরেকটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো বলো। স্যার আরেকটা হলো স্যার এই যে ক্রনিক মিনি মডেলে স্যার ওই লাস্ট গ্রাফটা আছে রিডিউসড গ্রাফ যেটা স্যার রিডিউসড গ্রাফটা, হ্যাঁ বলো। জি স্যার ওইটাতে স্যার লেয়ারগুলোকে স্যার আমরা ফার্স্ট বিলয়ঞ্জনে কেন কনভার্ট করে নিয়ে আসি? সবগুলার নেচারটা একই রকম, এক জায়গায় সব যদি দেখো তাহলে তোমার সুবিধা হয়। যেমন তোমার ধরো অসিলোস্কোপের আই ডায়াগ্রাম করছো? অসিলোস্কোপের না স্যার আইডিয়া সবকিছু একটা জায়গায় নিয়ে নিয়ে তুমি ইন্টারনেটে সার্চ দিয়ে আই ডায়াগ্রামটার কনসেপ্টটা দেখো, ভিডিও দেখো, ওই একই ধরনের জিনিস হচ্ছে। সবগুলা যদি একটা ছবির মধ্যে পিকচারটা আসে তাহলে জিনিসটা, কারণ বাকি জায়গায় এখানে ইর সাথে কে এর যে রিলেশন দ্যাট ইজ অলওয়েজ প্যারাবোলিক। তো কাজে 0 থেকে π/a পর্যন্ত প্যারাবোলিক, π/a থেকে 2π/a পর্যন্ত প্যারাবোলিক। আর কাজে এবং কিন্তু খালি লেভেল গুলা ভিন্ন উপরের দিকে যেতে থাকে। তো কাজে ওগুলো সব জায়গায় এক জায়গায় নিয়ে আসলে একটা ছবির মধ্যে তুমি সব দেখতে পাচ্ছ। এটা হচ্ছে জি স্যার। আর রেসিপ্রোকাল ল্যাটিসে তো স্যার WS সেলটাকে আমরা ইউনিট সেল হিসেবে ধরি। রাইট। জি স্যার। তাহলে স্যার এই যে ওইটাই তো ফার্স্ট বিলিয়ঞ্জন। ওইটাই ফার্স্ট বিলিয়ঞ্জন। হ্যাঁ তাহলে স্যার বাইরের যে অংশগুলো থাকে, বাইরের অংশগুলো তো ফার্স্ট বিলিয়ঞ্জন না। হ্যাঁ তো স্যার ওগুলাকে তাহলে ফার্স্ট বিলিয়ঞ্জনে আনাটা মানে এটা তাহলে ল্যাটিসটা তাহলে কিরকম হলো আর কি ইউনিট? না ওইটা পুরো জিনিসটাকে দেখানোর জন্য ওরা একটা কনসেপ্ট বের করছে, সেটা এখন তোমার আপত্তি থাকলে কিছু করার নাই, কিন্তু যাতে তুমি জিনিসটা তাড়াতাড়ি ভালোভাবে বুঝতে পারো সেজন্য রিডিউস বিলিয়ঞ্জন করা হয়েছে। ঠিক আছে, আরেকটা কোশ্চেন আছে বলো। স্যার আমরা স্যার মানে ইসি আর ইভির যে কার্ভটা কি যে মানে কন্ডাকশন ব্যান্ড আর ব্যালেন্স ব্যান্ড আছে, আচ্ছা এটা কি গতদিন দেখাইছিলাম? না স্যার এটা মানে দেখেন এটা মানে ওই সেকেন্ড ক্লাসটা ছিল আর সেকেন্ড ক্লাসে দেখাইছিলাম না, জি স্যার এরকম একটা ব্যান্ড দেখাইছিলাম দুইটা সিলিকন অ্যাটম আস্তে আস্তে কাছাকাছি আনতে জি স্যার হ্যাঁ। তো স্যার ওখানে স্যার ব্যান্ডটা সাধারণত দেখানো হয় স্যার ডিরেকশন কার্ড আর কি 111 ডিরেকশন কার্ড আর 100 ডিরেকশন কার্ড, এই দুইটাতে দেখানো হয় আর কি। না এটা তো রেসিপ্রোকাল ল্যাটিসের সেই যে ব্রাইলিয়ঞ্জন যেটা আঁকলাম, ব্রাইলিয়ঞ্জনটা আঁকলে ব্রাইলিয়ঞ্জন আঁকার পরে ফার্স্ট ব্রাইলিয়ঞ্জন যেটা দেখলাম, সেই ফার্স্ট ব্রাইলিয়ঞ্জনের একটা সেন্টার অ্যাটম থাকে, সেটা হচ্ছে গামা পয়েন্ট, আর তিনটা এক্সিস থাকবে, ওই যে তোমার p1 বলো বা k1 k2 k3, হ্যাঁ তাদের সাথে পারপেন্ডিকুলার একটা প্লেন আছে, সেই প্লেন গুলাই ব্রাইলিয়ঞ্জনকে এনক্লোজ করতেছে। যতগুলো প্লেন আছে তার মধ্যে এই তিনটা প্লেনও থাকবে না স্যার। এখানে স্যার আমার কথা শোনো, তিনটা এক্সিসের প্রত্যেকটা এক্সিসের সাথে পারপেন্ডিকুলার একটা করে প্লেন থাকবে যেটা তোমার এই এনক্লোজের কাজে অংশগ্রহণ করতেছে, যাতে ফার্স্ট ব্রাইলিয়ঞ্জনটা একটা এনক্লোজড ভলিউম হয় 3 ডাইমেনশনাল। ওই যে তিনটা এক্সিসের সাথে যে তিনটা পয়েন্ট, সেই তিনটা পয়েন্টের ওই লাইনগুলোকেই আমরা বলবো 100 0 010 0 0 এবং ওই পয়েন্টটাকে বিভিন্ন নামকরণ করা আছে, কোথাও বলা হচ্ছে এক্স, কোথাও বলা হয়েছে এস। স্যার আমি এটা জানতে চাইনি স্যার, আমি জানতে চাইছিলাম যে আমরা কন্ডাকশন ব্যান্ডটা যে আঁকি তো ওখানে স্যার আমরা দুইটা কাটি ডিরেকশন কাট মানে তোমার তো জানতে হবে যে কোন পয়েন্ট নিয়ে চিন্তা করতেছো তুমি, তাহলে এটা জানতে চাই আমি বললে কেমন হবে?
না স্যার আমি তোমার যে গ্রাফ যেটা আঁকো ই ভার্সেস কে গ্রাফ, জি স্যার সে ই ভার্সেস কে গ্রাফে তো তোমার ওখানে তো ওই গামা পয়েন্ট, এক্স পয়েন্ট, এল পয়েন্ট এগুলোই তো বলা হয়েছে, জি স্যার এবং ওই পয়েন্ট গুলোর মধ্যেই তোমার 0 1 0 1 0 1 এগুলো লেখা আছে স্ট্রিটম্যানের বইতে যদি দেখো। তো তুমি তো 101 জানতে চাচ্ছ, তো 101 এর সাথেই তো এই গামা পয়েন্ট গুলো, এই এক্স পয়েন্ট এল পয়েন্টের রিলেশন। না স্যার আমি এটা জানতে চাচ্ছি না স্যার, গ্রাফটা দেখাইলে হয়তো আপনি বুঝতে পারতেন আর কি। না না, তুমি যেটা দেখাতে চাচ্ছ আবার দেখো, অসুবিধা নেই, শেয়ার স্ক্রিনে যাই। তুমি যেটা জানতে চাচ্ছ আমি ওটাই বলতেছি, তুমি বুঝতেছো না। এটা কি সুরের বই থেকে ছিল? এটা থিওরির না, বইতেও আছে না, সেম গ্রাফটা। স্ট্রিটম্যানের বই। জি স্যার স্টেটমেন্টের বই। হ্যাঁ, স্ট্রিটম্যানের বইয়ের ওই গ্রাফটা দেখতে চাচ্ছ, যেটার মধ্যে এক্সএল বলা আছে। এটা হচ্ছে চ্যাপ্টার 3 তে মনে হয়। তুমি জানতে চাচ্ছ এগুলোর কথা। হ্যাঁ স্যার এরকম একটা ব্যান্ডেড ছবি, কিন্তু মানে লেফট হ্যাঁ। সাইডে 100 কাট আমি আর বুঝছি এই এরপর আগের পৃষ্ঠা বা পরের পৃষ্ঠা কোন একটা জায়গায় আছে। জি স্যার মানে আছে। বুঝছি তুমি কোন ছবিটা বলতেছো, এটা আমি বুঝছি। পরের পৃষ্ঠা ওটা মনে হয় ইয়াতে আছে, নিমেনেও আছে স্যার, নিমেনে আর না ভালো না, আছে স্ট্রিটম্যানের বইতেই। এই যে এই ছবিটার কথা বলতেছি। জি স্যার এই জায়গাটাতে স্যার। তো এই যে গামা পয়েন্ট, আমি তো তোমাকে এটাই বলতেছি, তুমি বুঝতেছ না কেন? দাঁড়াও, যে এই যে গামা পয়েন্ট, এক্স পয়েন্ট, এল পয়েন্ট, এই ব্রাইলিয়ান জোনটা যদি এটা হয় ফার্স্ট ব্রাইলিয়ান জোন, এইখানে হচ্ছে একটা প্লেন আছে, এখানে একটা প্লেন আছে, এখানে একটা প্লেন আছে, এর প্রত্যেকটাই এক্সিস সাথে পারপেন্ডিকুলার। এই মাঝখানের পয়েন্টটা হচ্ছে তোমার, আমার মনে হয় এটাই বোধহয় এক্স পয়েন্ট, এটা এক্স, এটা এস, আর এদিকে ডায়াগোনাল একটা লাইন থাকবে, সেই ডায়াগোনাল, হ্যাঁ ডায়াগোনালের সাথে একটা প্লেন থাকবে, দ্যাট ইজ এল পয়েন্ট। সেই পয়েন্টের যে অ্যাটমিক সিস্টেমটা, মানে সেই পয়েন্টে তো কি আছে, এই ব্রাইলিয়ান জোনটা আসলে কি, ব্রাইলিয়ান জোনটাতে এখানে তো একটা অরিজিনাল সেন্টার অ্যাটম ছিল যেটাকে গামা বলছো, তার চারিদিকে তো এইখানে পয়েন্ট গুলো ধরা হয়েছে তাই না, কিন্তু এখানে তো অ্যাটম থাকবে তাই না, অ্যাটমের সাথে রিলেটেড কি থাকবে, ইলেকট্রন থাকবে না? তো সেই ইলেকট্রনটা তো ভ্যালেন্স ব্যান্ড কন্ডাকশন ব্যান্ডের ব্যাপার আছে, তাই তো? সেই ওই পয়েন্টে যদি এক্স পয়েন্ট ধরো, এক্স পয়েন্টের ভ্যালেন্স ব্যান্ডটা এটা কন্ট্যাক্ট করতে পারো, এবং সেখানকার কন্ডাকশন ব্যান্ডটা উপরেরটা চিন্তা করতে পারো, এখানেও একই ব্যাপার। তো কাজে এখন এক্সিসটা দেখাইছে কি, এক্সিসটা দেখাইছে এখানে এই কে এক্সিসটা দেখাইছে, কিন্তু কে এক্সিস তো আসলে তোমার এরকম 3 ভাগ থাকবে, একটা K1, একটা K2, একটা K3। তো এখানে তো K1 K2 K3 দেখায় নাই, এখানে এই এক্স পয়েন্টটাকে দেখানোর জন্য একটা কে এর ভ্যালু বলছে। তাহলে এই গ্রাফগুলা কি, এই গ্রাফগুলা হচ্ছে তোমার কি এরকম গ্রাফ, এই গ্রাফগুলো কি এরকম কিছুটা এরকম না, ভ্যালেন্স ব্যান্ডেরটা কাছাকাছি স্যার। হ্যাঁ, তো তার মানে প্যারাবোলিক রিলেশন দেখা যাচ্ছে। তাহলে ই ভার্সেস কে এর যে রিলেশন, ই হচ্ছে তোমার হাফ এইচ কাট স্কোয়ার কে স্কোয়ার বাই এম বোধ হয় নাকি? হ্যাঁ, তাহলে ই হচ্ছে প্রপোর্শনাল টু কে স্কোয়ার। এই গ্রাফগুলো তোমার এই প্রপোর্শনালিটি কে হিসেবে দেখাচ্ছে, কিন্তু সেই কেটা এখানে এক্স পয়েন্ট কে বোঝানো হয়েছে এখানে, তো দ্যাট ডাজন্ট মিন যেটা ইয়ে। আর তুমি যে এক্স পয়েন্ট এখানে বোঝানো হয়েছে, আর তুমি এখানে বলতে চাচ্ছ 100 এর কথা বলতে চাচ্ছ, তাই জি স্যার, মানে এই দুইটা প্লেন আমরা কেন নিলাম আর কি, মানে one আরো তো প্লেন আছে স্যার, ওগুলো নিলাম না কেন? এই দুইটা প্লেন কেন নিলা? জি স্যার, এই দুইটা প্লেন ইউনিট সেলটা দেখতে হবে, তাহলে ইউনিট সেলের ব্যাপার আছে। এটা কোন ম্যাটেরিয়াল? না স্যার ব্যান্ড ডায়াগ্রাম মানে ম্যাক্সিমাম কেসে স্যার এরকমই দেখছি যে মানে 111 এর একটা থাকে লেফট সাইডে আর একটা হলো 100, এই দুইটা প্লেনের সাপেক্ষে আর কি ব্যান্ডটাকে দেখানো হয় অলওয়েজ। 111টা তোমার তো ডায়াগোনাল হিসেবে ধরছে, ডায়াগোনাল হিসেবে ধরছে, ওটা তো এল পয়েন্ট না? হ্যাঁ, ওটা তো এল। 111 এর দিকে ধরা হয়েছে। 111 এর দিক মানে কি, এই দিকটা তো এরকম তাই না, তার সাথে পারপেন্ডিকুলার যেখানে অ্যাটমটা আছে ওই জায়গাটা হচ্ছে এল। তার আগেও তো সেটা 111ই ছিল, পরেও 111ই ছিল। তাহলে ওখানে ব্রাইলিয়ান জোনের ওই পয়েন্ট গুলোতে তোমার অ্যাটম থাকতেছে তাই না, ওই হিসাবেই তো ধরা হচ্ছে। তুমি যখন যদি খুব সিম্পল চিন্তা করো, তোমার ইউনিট সেলটা এখানে একটা অ্যাটম আছে, আর আশেপাশে এরকম আরো 6টা
অ্যাটম আছে, যদি 2 ডাইমেনশনাল চিন্তা করতাম তখন কি করতাম, এটা যদি ব্রাইলেঞ্জনের সেন্টার হয় সবগুলোর সাথে লাইন টানতাম, তাই না? জি স্যার। সবগুলোর সাথে লাইন টেনে তারপর এখানে পারপেন্ডিকুলার আঁকতাম, পারপেন্ডিকুলার লাইন, তারা আবার ছেদ করে তোমার ব্রাইলেঞ্জন সেন্টার করতেছে। তাহলে এই ডিরেকশনটা তো একটা মিনিং আছে, তাই না? এই ডিরেকশনটা, এদিকে একটা অ্যাটম আছে, এটা দিয়ে যদি আঁকো সেটাও একটা অ্যাটম আছে, পারপেন্ডিকুলার প্লেনটা হচ্ছে এইটা, তাহলে ওইদিকে অ্যাটম আছে, তো অ্যাটম থাকা মানেই সেখানে ইলেকট্রন থাকবে, এবং ইলেকট্রনেরই ভ্যালেন্স ব্যান্ড, ইলেকট্রনেরই কন্ডাকশন ব্যান্ড নিয়ে আমরা ডিসকাস করছি। তাহলে কি স্যার মানে যে দিকে মানে অ্যাটম আছে আমি ওই ডিরেকশনের সাপেক্ষে নিতে পারবো, মানে ব্যান্ডটাকে আঁকতে পারবো আর কি, যে কোনো ডিরেকশনে অ্যাটম থাকবে আর কি। অ্যাপারেন্টলি তো সেরকম কিছু ইন্ডিকেশন তো আছে এখানে, ঠিক আছে? স্যার একটা কোশ্চেন আছে স্যার। বলো। স্যার আমরা রিডিউস যে ডায়াগ্রামটা আঁকছিলাম স্যার, ওখানে মানে থিওরির বইতে স্যার বলছিল যে আমরা সেকেন্ড মানে ওখানে তো 4টা লেয়ার আসছে। কার বই? স্যার থিওরির বইতে স্যার। পিয়ারের বইতে আমি এখন ধরি নাই না স্যার, ও লাস্ট ক্লাসে থিওরির বই থেকে পড়াইছিলাম। না, লাস্টে ব্রেনান আর তিওয়ারি। জি স্যার তিওয়ারি। আচ্ছা তিওয়ারি, আমি পিয়ারে শুনছি। আচ্ছা তাহলে তিওয়ারির বই নিয়ে আসি তাহলে। বই আসতেছে, ওয়েট করো। হ্যাঁ এটা তো তিওয়ারি না, এটা তো ট্রিটমেন্ট আসলো। হ্যাঁ এবার আসছে। স্ক্রিনটা শেয়ার হয়নি। হ্যাঁ স্ক্রিন শেয়ার করবো, দাঁড়া বাবা, অস্থির হবো কেন, আমার মাথায় তো আছেই। তিওয়ারির বই, মানে তোমার প্রশ্নগুলো কি তো কাউকে শিখাই দিছে কেউ তোমাকে, না তোমার নিজের প্রশ্ন? না স্যার আমি মানে স্যার আমার সলিড স্টেট ফিজিক্স এর ইন্টারেস্ট স্যার, এই কারণে স্যার আমি। আচ্ছা ঠিক আছে, করি আর কি। কোন পেজ স্যার পেজ এটা স্যার, স্যার এটা না মানে রিডিউস ডায়াগ্রাম একটা আছে স্যার, একটু পরে হয়তো বা স্যার, সম্ভবত পরের দিকে। এই যে এটা হলো তোমার, এটা হচ্ছে রিডিউসটা স্যার, ডান সাইডটা। হ্যাঁ, তো এখানে স্যার থিওরির বইতে ওরা একটু পরের অনুচ্ছেদ গুলোতে উল্লেখ করছে যে স্যার 2 নাম্বারটাকে স্যার ব্যালেন্স ব্যান্ড ধরছে, আর 3 নাম্বারটাকে স্যার কন্ডাকশন ব্যান্ড ধরছে স্যার, এখানে আর কি এই ফিগারটাতে। এটা আমার দেখতে হবে, এটা আমি দেখো ওদের বইটার এই জায়গাটা পড়া হয়নি, মানে আমি বলতে পারবো না ওরা কি মিন করছে। তো স্যার আমার কোশ্চেনটা স্যার এই জায়গায় এটা যে স্যার ওরা যদি এটাকে মানে 2 নাম্বারটাকে ব্যালেন্স ব্যান্ড ধরে আর 3 নাম্বারটাকে কন্ডাকশন ব্যান্ড ধরে, তাহলে স্যার এই নিচেরটা আর উপরেরটা তাহলে কি কোন ব্যান্ড তাহলে? ভ্যালেন্স ব্যান্ডের নিচে থাকলে সেটা তো আর ওই তোমার অরিজিনাল অ্যাটমের ভিতরের দিকে, তোমার অরিজিনাল স্ট্রাকচার যদি চিন্তা করো, এটা কি কোন ম্যাটেরিয়াল সেটা একটা ব্যাপার, সিলিকন নাকি, সবচেয়ে কাছে যে থাকবে যদি সিলিকন ধরি তাহলে কি এটা 1s, এটা 2s, তারপর 2p, এরা থাকবে নিচের দিকে। তো তার মধ্যে তারপরে এই আমি যখন সেই যে ব্যান্ড ফরমেশনের ছবিটা যদি মনে করো যেটা আঁকছিলাম, যে এখানে কোন জায়গায় কন্ডাকশন ব্যান্ড তৈরি হলো, তখন ছবিটা তো স্ট্রিটম্যানের বইয়ের, সেই ছবিতে যখন দেখছিলাম তখন এই আমরা চিন্তা করছিলাম যে এদেরকে নিয়ে 3s আর 3p কে নিয়ে চিন্তা করছিলাম। তো 3s আর 3p তো তোমার একদম ভ্যালেন্স ব্যান্ড, ভ্যালেন্স ইলেকট্রন, তাই না? তো ওদের নিচে তো আরো লোকজন আছে, তাই না? 2s আছে, 2p আছে, 1s আছে। তো আলটিমেটলি 3s 3p তে তোমার 2n ইলেকট্রন ছিল, 2n ইলেকট্রন ছিল, এবং 6n স্টেটস ছিল আর 2n স্টেটস ছিল। তো যখন ব্যান্ডটা ফরমেশন হলো তখন উপরে চলে গেল 4n স্টেটস কিন্তু 0 ইলেকট্রন ফর 0 ডিগ্রি কেলভিন, আর নিচে চলে গেল 4n স্টেটস যখন নিচে 4n ইলেকট্রন। নিচের এই 4n ইলেকট্রনের n মানে তো অ্যাটমের সংখ্যা, সেটা হলো ভ্যালেন্স ব্যান্ড। তাহলে এটা যখন ভ্যালেন্স ব্যান্ড হচ্ছে তখন এই ইলেকট্রন গুলো তো ওই যে 3s আর 3p এর ইলেকট্রন, তাই না? ইলেকট্রন তো আরো আছে নিচে, তাই না? ওগুলার লেভেল আছে না, ওগুলোকে কনসিডার করতে হবে। তারপরে এরা যখন উপরে চলে যাচ্ছে তখন তারা কন্ডাকশন ব্যান্ডে চলে যাচ্ছে। আবার যদি তুমি এই আরেকটা এই ইয়াতে চিন্তা করো অ্যাঙ্গেল থেকে, যে ভ্যালেন্স ব্যান্ড হচ্ছে এরকম কতগুলা এই স্টেটস, সেই স্টেটসে যখন ইলেকট্রন থাকতেছে দ্যাটস স্টেটস, আর যখন ইলেকট্রন থাকছে না তখন তারা হচ্ছে হোল। তারা যখন ওই থাকছে না তখন তারা চলে যাচ্ছে কন্ডাকশন ব্যান্ডে।
এখন যদি অরিজিনাল সিলিকন যদি ডোপিং না করো তাহলে এই অ্যাটমটাই তো চলে গেল সিলিকনে, তাই না? আর যদি ডোপিং করো তাহলে ডোনর লেভেল থেকে অ্যাটমটা অ্যাটম বলি ইলেকট্রনটা গেল। আর যদি ডোপিং করো তাহলে ডোনর লেভেল থেকে ইলেকট্রনটা গেল পি টাইপ ডোপিং করলে, তখনই কন্ডাকশনটা হলো। তো কাজে এই ইলেকট্রন গুলো আসলে তো ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রন, তাই না? ভ্যালেন্স ব্যান্ড নিয়ে তো আমরা চিন্তা করতেছি। আর নিচের দিকে তো কোরের ইলেকট্রন থাকবে, তারা তো বেরোতে পারছে না, ঠিক আছে? তাহলে স্যার এখানে স্যার এই যে কন্ডাকশন ব্যান্ড তাহলে 3 নম্বরটাকে ধরছে, তাহলে স্যার উপরেরটাও কি তাহলে এটা কন্ডাকশন এটা এটা বইটা পড়তে হবে, ওরা কি ধরছে আমি এখন তুমি বলতেছি, আমি একটু চেক করে দেখবো তাহলে এটা কোন জায়গাটা করে কন্ডাকশন ব্যান্ড ধরছে, ঠিক আছে? আচ্ছা স্যার এর সাথে রিলেটেড স্যার মানে আমার আরেকটা স্যার মানে কন্ডাকশন ব্যান্ডের লেভেলেও যখন চলে যায় তখনও কিন্তু আস্তে আস্তে উপরে লেভেল থাকে। হ্যাঁ, স্যার আলটিমেটলি স্যার কন্ডাকশন লেভেলের পরে তো ভ্যাকুয়াম, তাই তোমরা যখন গ্যালিয়াম আর্সেনাইড চিন্তা করবা, গ্যালিয়াম আর্সেনাইডটা ইউজ হয় গান অসিলেটর হিসেবে, এবং গান অসিলেটরটা হচ্ছে তোমার একটা মাইক্রোওয়েভ সিগন্যাল জেনারেটর। এটা যখন মাইক্রোওয়েভ সিগন্যাল জেনারেট করে তখন তার মধ্যে এই গান অসিলেটরের ম্যাটেরিয়ালটা মনে করো চিকন থাকে, চিকন, তার মধ্যে ভোল্টেজ দেওয়া হয়, ভোল্টেজ দিলে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। তো ইলেকট্রিক ফিল্ডটা ম্যাটেরিয়ালের বিভিন্ন জায়গায় ডোপিং বিভিন্ন রকম থাকে। তো ডোপিং বিভিন্ন রকম থাকলে ইলেকট্রিক ফিল্ডটা পেলে তখন তুমি মনে করো আউটস্টেট ক্যান্টিনে আসো, তখন তুমি দুপুরে খেয়ে তারপর তুমি তো ওই ফ্লোরে নড়াচড়া করতে পারো, অথবা তুমি 8 তলায় উঠে গিয়ে মাইক্রোওয়েভ ক্লাসে গেলা, এটাও করতে পারো। তোমার ওই এনার্জিটা তুমি 2টা কাজেই ব্যবহার করতে পারো। কাজে ইলেকট্রিক ফিল্ডটা যখন ওই ইলেকট্রন গুলাকে দিলে ইলেকট্রন ফিল্ড গুলার মোবিলিটি উপর ইফেক্ট করে। মোবিলিটি ইনটু ইলেকট্রিক ফিল্ড হচ্ছে তার ভেলোসিটি। তো ভেলোসিটির উপর পরিবর্তন হয়, তখন দেখা যাবে তুমি ভোল্টেজ বাড়াচ্ছ, কারেন্ট বাড়তেছে। কিন্তু ওই গান অসিলেটরের ক্ষেত্রে কম্পাউন্ড সেমিকন্ডাক্টর এটা কিন্তু ডাইরেক্ট কম্পাউন্ড সেমিকন্ডাক্টর, ডাইরেক্ট সেমিকন্ডাক্টর, এবং তখন দেখা যায় যে ইলেকট্রিক ফিল্ডের এনার্জিটা নিয়ে এসে কন্ডাকশন ব্যান্ডে আরো উপরে লেভেলে চলে যায়, ঠিক আছে? তো আরো উপরে লেভেলে চলে যায় তখন এখানে যখন মিউ ছিল ধরো মিউ 1, উপরে লেভেলে গিয়ে দেখা যায় মিউ 2 হয়ে গেছে, এবং মিউ 2টা মিউ 1 এর চেয়ে কম হয়, মোবিলিটি কমে যায়। এটার ফলে হয় কি, তো তার মানে কি কন্ডাকশন ব্যান্ডের আরো উপরের দিকে যাচ্ছে সে, তুমি যেটা বলতেছো উপরের দিকে যাওয়া যাবে, ভ্যালেন্স ব্যান্ডের নিচে তোমার এই কোরের দিকেও যাওয়া যাবে। উপরে যখন কন্ডাকশন ব্যান্ডের উপরের দিকে যাচ্ছে তখন মোবিলিটি কমে যাওয়া হচ্ছে কি, তুমি যখন 8 তলায় উঠলা তখন সিঁড়ি টিড়ি দিয়ে উঠে তোমার কি ভাত টাত খাইছো, তোমার কি হবে, এনার্জিটা তোমার স্পিড কমে যাবে, তোমার মোবিলিটি কমে যাবে, ওই ধরনের একটা ঘটনা ঘটে। কিন্তু তুমি আসলে 8 তলায় যাচ্ছ না, তো আর তুমিও যাচ্ছ না, এটা যাচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন কোথায় যাচ্ছে? হায়ার এনার্জি লেভেলে যাচ্ছে, সেই এনার্জি লেভেলটা উপরের দিকে হতে পারে। তার মানে স্যার ভ্যাকুয়ামে যেতে পারবে না আর কি, মানে মুক্ত হয়ে যেতে পারবে না আর কি, মুক্ত হয়ে আল্লাহ চাইলে সবই যেতে পারবে, ঠিক আছে? ঠিক আছে। আর স্যার আরেকটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ বলো স্যার। মানে কন্ডাকশন আমরা তো নরমালি স্যার মানে কন্ডাকশন ব্যান্ডে দেখি স্যার ইলেকট্রন আর কি মুভ করে আর কি, যেমন মেটালের ক্ষেত্রে যদি বলি আর কি, মেটালের ফ্রি ইলেকট্রন মুভ করে কন্ডাকশন ব্যান্ডে থাকার কারণে আর কি। তো স্যার আমার প্রশ্নগুলো হলো স্যার ভ্যালেন্স ব্যান্ডের মানে ক্ষেত্রে তো ওখানে স্যার হোলগুলাই থাকে বেশি, তো এখানে এরকম কি কোনো ম্যাটেরিয়াল আছে বা মেটাল বা এরকম কোনো কিছু আছে যেখানে স্যার কন্ডাকশন ব্যান্ডে স্যার হোল মুভ করতে পারে বা এরকম কিছু? স্যার জাস্ট আমার স্যার একটা কোশ্চেন। এরকম দুষ্টামি মার্কা প্রশ্ন কেন করো ভাই? হোল জিনিসটা কি আমাকে বলো। হোল তো স্যার একটা ভয়েড স্যার। আর তোমরা নিম্যানের বইতে ওই জিনিসটা পড়ছিলাম, মনে আছে? ওই যে নিম্যানের বইটাকে বের করছি এখন না স্যার, নিম্যানের বইতে তোমাদের একটা জিনিস পড়ানো হয়েছিল, যেটা হচ্ছে ডিজেনারেটিভ সেমিকন্ডাক্টর, মনে আছে? জি স্যার। যেটা সার্চ দিলে বেরোবে না ডিজেনারেটিভ, তো সার্চটা কই? এটা সার্চ, হ্যাঁ, ডিজেনারেট সেমিকন্ডাক্টর। কই, সে খুঁজেই পেল না। মেবি স্যার বুকমার্কস থেকে স্যার পাওয়া যেতে পারে। না, বুকমার্কস না, ডিজেনারেট সেমিকন্ডাক্টর এই যে আল্লাহ পাওয়াই দিছে তাড়াতাড়ি। আচ্ছা, তো ডিজেনারেট সেমিকন্ডাক্টরটা কি হয় তোমার মনে আছে? এটা এই যে এটা তো কন্ডাকশন ব্যান্ড আর এটা তোমার ভ্যালেন্স ব্যান্ড। তো অ্যাটম গুলা যখন থাকে, খুব ডেন্সলি থাকে। তো নরমালি তো অ্যাটম গুলো এত আইসোলেটেড যদি থাকে তাহলে তুমি বলতে পারো যে ওরা এরকম লাইন হিসেবে থাকতেছে, তাই না?
যখন কাছাকাছি আসে তখন তারা ব্যান্ড ফর্মেশন করে। দ্যাটস ওয়াই ভ্যালেন্স ব্যান্ড হচ্ছে, কন্ডাকশন ব্যান্ড হচ্ছে। এখন এটা তো তুমি যদি ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর ধরো, কিন্তু তুমি যদি এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর ধরো তখন তো তুমি ডোপিং দিচ্ছ। ডোপিং দেওয়াতে এখানে ডোনল লেভেল আসতেছে, ডোনল লেভেলের অনেক ইলেকট্রন আছে। এখন মূল সিলিকনের একটা ডোপিং কনসেন্ট্রেশন আছে, সিলিকনের মনে করো এন পার মিটার সেন্টিমিটার, আর তুমি ডোপিং করতেছো, হ্যাঁ ডোনার আছে এনডি আছে। এখন যদি ডোনারের ওরা খুব বেশি হয়ে যায় তখন কি হয়, তোমাদের এই কন্ডাকশন ব্যান্ড গুলা মানে একটা আরেকটার মধ্যে পেনিট্রেট করে ঢুকে পড়ে, এটা বলছিল না? জি স্যার, কাছাকাছি এসে পড়ে। হ্যাঁ, তো ওই ধরনের ঘটনা তো ঘটার সম্ভাবনা থাকে আল্লাহ চাইলে, তাই না? কোন ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কখন কিভাবে হবে সেটা তো না স্যার, আমি জানতে চাইছিলাম যে মানে ইলেকট্রন তুমি এটাই জানতে চাইছো যে এটা এই একটা আরেকটার মধ্যে ঢুকে যেতে পারে কিনা। তো এই যদি ওখানে ঢুকে যেতে পারে তাহলে এদিকে সব দিক দিয়েই তো সম্ভাবনা থাকে। আর কম্পেনসেটেড সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে তো তুমি দেখছো, তো কম্পেনসেটেড সেমিকন্ডাক্টরে এই হোল গুলোর জন্য কি অ্যাকসেপ্টর ইম্পিউরিটি দেওয়া হয়, তাই না? পি টাইপের জন্য অ্যাকসেপ্টর ইম্পিউরিটির কনসেন্ট্রেশনের সাথে এই জিনিসগুলো ডিপেন্ড করতে পারে, যে এটা ফট করে বলে দেওয়া সম্ভব না। তার মানে স্যার হোলও মুভ করতে পারবে চাইলে ইলেকট্রনের মধ্যে। হোল আমি তোমাকে কি বলছি, হোল জিনিসটা কি এটা তুমি আমাকে বলো। হোল তো স্যার ভয়েডই, মানে ওই ইলেকট্রনের মধ্যেই তার প্রপার্টি আছে, সেও মুভ করতে পারবে, সবকিছু করতে পারবে। না তুমি তো মানে হোলকে একটা ফিজিক্যাল জিনিস মনে করতেছো। জি স্যার, ফিজিক্যাল কোয়ান্টিটি স্যার। না, হোলটা কি আসলে ফিজিক্যাল কোয়ান্টিটি হইতে পারে, কিন্তু আসলে কি 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 মুভ করতেছে তোমার এই যে ভ্যালেন্স ব্যান্ড থেকে? স্যার ইলেকট্রনটাই না, মুভ আমার করতেছে। কথা বলতে হবে তোমার, আসলে কি মুভ করতেছে তুমি আমাকে বলো। এটা তো এমটি স্টেজ এনার্জি ব্যান্ডের মধ্যে। এই এমটি স্টেজটা কেন হচ্ছে? এই যে সিলিকনটা আসলো, সিলিকনের চারিদিকে কোভ্যালেন্ট বন্ড ফর্ম করলো। এখন তুমি ধরো একটা পি টাইপ ডোপিং দিলা, পি টাইপ ডোপিং দিলে এই ইয়াটা ব্রোকেন থাকলো, তাই না? এখানে কোনো ইলেকট্রন নাই, এই ইলেকট্রন নাই জিনিসটাই তো হোল, তাই না? এখানে কোনো বন্ড ফর্মেশন করছে না, যেখানে বন্ড থাকার কথা কিন্তু নাই। আর এনার্জি ব্যান্ড দিয়ে ধরলে এই যে এখানে ধরতেছে। আর মানে পি টাইপ যদি ধরো, ওই লেভেলটা হচ্ছে এইটা, অ্যাকসেপ্টরের একটা লেভেল থাকছে যেখানে তোমার অ্যাকসেপ্টরের এই ইয়েগুলো থাকতেছে, খালি জায়গাগুলো থাকতেছে। এখন তুমি অল্প টেম্পারেচার দিলে এখান থেকে ওরা চলে যাবে, অল্প টেম্পারেচার দিলে কি হবে, এখানে তো ইলেকট্রন আসবে তার মানে, তাই না? এই জায়গাগুলাটাই তো হচ্ছে এই জায়গাগুলা। এখানে তো তোমার মনে করো এই অ্যাকসেপ্টর ইম্পিউরিটি আছে যার 3টা হাত, একটা হাত খালি। এই সিলিকনের সাথে তার ফর্মেশন হচ্ছে, এখানে একটা ব্রোকেন কোভ্যালেন্ট বন্ড আছে, দ্যাট ইজ দ্য এই অ্যাকসেপ্টর লেভেলের ইয়ে। তুমি যখন এই ইয়ে করবা তখন সিলিকনের কোথা থেকে এখানে একটা অল টেম্পারেচার দিবা, সিলিকনের কোথা থেকে এনার্জিটা পেয়ে সে এখানে ফাঁকা জায়গায় আসবে। এটা বুঝতে পারছো? হ্যাঁ, তো কাজে ফাঁকা জায়গাটা তো আস্তে আস্তে তো ইলেকট্রন, কিন্তু সে যেখান থেকে আসতেছে সেখানে আর একটা ফাঁকা জায়গা তৈরি হচ্ছে, সেখানে আর একটা ব্রোকেন কোভ্যালেন্ট বন্ড তৈরি হচ্ছে। তাহলে সেই ব্রোকেন কোভ্যালেন্ট বন্ডটা মুভ করতেছে বলতে পারো, তাই না? আমার তো কারেন্ট নিয়ে যদি চিন্তা করি, আমার ইলেকট্রন মুভমেন্টটাই এখানে মেইন ইন্টারেস্ট। তার সাথে সাথে মানে আমি যেটা ক্লাসে একদিন বললাম যে একটা চেয়ার আছে, তোমার পাশের চেয়ার, ওখানে একটা চেয়ার আছে, তো তুমি এখান থেকে গিয়ে এখানে বসলা, তার মানে অ্যাজ ইফ এই চেয়ারটা, যে চেয়ারটা ফাঁকা ছিল সেই ফাঁকা জায়গাটা এখানে আসলো। এখানে একটা চেয়ার ছিল যেখানে তুমি বসেছিলা এখন, আর এখানে একটা চেয়ার ছিল যেটা ফাঁকা ছিল, তুমি গিয়ে এখানে আসলা, আসা মানে এই ফাঁকা চেয়ারটা এখান থেকে এখানে গেল, তাই না? তাহলে চেয়ার তো যে যার যার জায়গায় আছে, কিন্তু ফাঁকা জায়গাটা ওখানে গেল। আর তুমি কিন্তু একটা ফিজিক্যাল জিনিস যেটা এখানে আসলো, ইলেকট্রনটা কিন্তু ফিজিক্যাল জিনিস যেটা আসতেছে, মুভ করতেছে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে স্যার মানে হোল কন্ডাকশন ব্যান্ডে যেতে পারবে, আবার চলে আসতে পারবে, এরকম ঘটনা মানে এই ধরনের উল্টা পাল্টা ঘটনা তুমি কেন? এখন তো তোমার সাবজেক্ট ম্যাটার নিয়ে যাওয়া দরকার, তাই না? আমি তোমার ইন্টারেস্ট বুঝতে পারছি, তুমি একটা লেভেলে গিয়ে তো জিজ্ঞেস করবা কম্পাউন্ড সেমিকন্ডাক্টর। কম্পাউন্ড সেমিকন্ডাক্টর সাবজেক্টটা তো আমাকে আগাইতে হবে, তাই না? আর সবার জন্য মিলে আমাকে কন্টিনিউ করতে হবে। কিন্তু ওই যে ভ্যালেন্স ব্যান্ড ওখানে যেতে পারবে কিনা, আকাশে আমরা উঠতে পারবো কিনা, তুমি আকাশে তো উঠতে পারোই, তো
তো এই ধরনের জিনিস তো অসম্ভব কিছু না কোনো কিছু। জি স্যার। স্যার স্যার ঘটনা হয়েছে স্যার, আমার তো স্যার কোনো ঘটনা না, ঘটনা স্যার ডিভাইসের উপর স্যার আমার থিসিস, এই কারণে স্যার মানে আমাকে ডিভাইসের উপর তোমার সুপারভাইজারের সাথে কথা বলো। তোমার সুপারভাইজার কে? স্যার নয়ন স্যার। নয়ন স্যারের সাথে কথা বলো, ও তো ভালো বলতে পারবে। জি স্যার, স্যারের সাথে কথা বলি। আর এখানে স্যার আপনিও পড়াচ্ছেন না স্যার, না, আপনার কাছে আমি তো যেটা সাবজেক্ট ম্যাটার সেটা নিয়ে যাবো। আমার এখন ভিডিও রেকর্ডিং হচ্ছে, ভিডিও রেকর্ডিং এ ভিডিও প্রচুর জায়গা নিচ্ছে, তাই না? স্যার তাহলে স্যার আপনি রেকর্ডিংটা ওই সময় অফ করে দিতে পারেন স্যার, আমি যখন কোশ্চেন করি স্যার, তাহলে আর ওটা রেকর্ডিং হবে। তুমি তো তা বলো নাই, তুমি কন্টিনিউ করছো এবং তোমার সাথে অন্যরাও অনেকে আছে। ও স্যার, আমি তো স্যার খেয়াল করিনি যে রেকর্ডিং হচ্ছিল। হ্যাঁ, তো কাজে তুমি এগুলা একটু একটু কমন সেন্স অ্যাপ্লাই করবা। জি স্যার। ঠিক আছে, কারণ এটা তো মানে সবার জন্য একটা জিনিস তুমি ডিসকাস করতে চাইলে একটা জিনিস, আমারও সময়ের ব্যাপার আছে। তো আমি তো বলতেছি, কিন্তু তুমি অন্তত 10-15টা প্রশ্ন নিয়ে আসলে তো হবে না, এটা তোমাকে আগে থেকে বলতে হবে। তাহলে কি স্যার আমি ইমেল করতে পারি স্যার আপনাকে? হ্যাঁ, ইমেল করতে পারো। জি স্যার, তাহলে স্যার আমি ইমেল করতে পারো, গুগল ক্লাসরুমেও প্রশ্ন করতে পারো। ওখানে তো স্যার তাহলে অনেক পোস্ট হয়ে যাবে, তাহলে আমি কোশ্চেন করলে স্যার। তুমি এত প্রশ্ন করার দরকারটা কি তোমার? তোমার তো সিসি সুপারভাইজার আছে, ওর সাথে কমিউনিকেশন করো। মানে স্যার ওখানে তো স্যার মানে স্যারও স্যার মিটিং করে, কিন্তু স্যার ওই মিটিং গুলো স্যার মানে সবাই মিলে হয় আর কি, আমি একা তো আসলে। স্যারের সাথে একা মিটিং করো, আমি তো ভাই আমাকে তো সবারটাই দেখতে হবে, তাই না? আমার তো আজকে ধরো এর মুহূর্তে সামনে অনেকগুলো কাজ আছে আজকে, তো ওগুলার প্রিপারেশন আছে, কালকের প্রিপারেশন আছে। এখন মানে রোজ রোজ তো মানে তুমি তো শেষ করো না প্রশ্ন, মানে একটা মিনিমাম মানুষ হচ্ছে 2-3টা প্রশ্ন করে শেষ করে, তুমি কমপক্ষে 15-16টা করে প্রশ্ন করতেছো ডেইলি। স্যার আপনি কি স্যার মাইন্ড করছেন স্যার? না, মাইন্ড করি নাই, কিন্তু মানে কমন সেন্সটা তোমার আসা উচিত, আমার মাইন্ড করার ব্যাপার নাই। সরি স্যার। সরি স্যারেরও কিছু নাই, এটা মানে একটা ন্যাচারাল সিস্টেম আছে। ক্লাসে হচ্ছে, ক্লাসের পর বসলাম, তারপর আমার সাথে তুমি আগে একদিন অ্যাপয়েন্টমেন্ট করলা, তারপর ডিসকাস করলাম, বা কি কি টপিকস নিয়ে কথা বলতে চাও সেটা বললাম, আমার সময় থাকলো কিনা দেখলাম, তাই না? থ্যাংক ইউ।